সুখের আশায় কেঁদে কেঁদে, সুখের আশায় কেঁদে কেঁদে দুঃখের নদী বইল। যাক নিভে যাক চোখের আলো, নামুক আধার কালো। যাক নিভে যাক চোখের আলো, নামুক আধার কালো। এই যদি হয় জীবন তবে মরণ তার চেয়ে ভালো। যাক নিভে যাক চোখের আলো, নামুক আধার কালো। যাক নিভে যাক চোখের আলো, নামুক আধার কালো। সিআর মামলা নং 53/2018 আসামি শরীফ চৌধুরীর পক্ষে জামিনের আবেদন। সম্মানিত বিজ্ঞ আদালত, আসামি শরীফ চৌধুরীর পক্ষে জামিনের আবেদন করেছি। যৌতুক নিরোধ আইনের 4 ধারার মামলা হতে আসামি পক্ষের মূল বক্তব্য উপস্থাপনের আগে আউট অফ রেকর্ড আমি একটু ভূমিকামূলক বক্তব্য রাখতে চাই, যদি হুজুর আদালত আমাকে অনুমতি দেন। লড়াই আউট অফ রেকর্ড বক্তব্য শোনার সময় কোথায়? আপনারা তো জানেন অনেক মামলা, আদালতের সময় কোথায়? বলুন, তবু বলুন। ইউর অনার, বাদীপক্ষের বক্তব্য আছে। ইউর অনার, আইন পেশায় আমার প্রায় 20 বছর হয়েছে। এই দীর্ঘ পেশাগত জীবনে আজকের মামলাটি আমার জীবনের অত্যন্ত বেদনাদায়ক অনুভূতির মামলা। আসামির কাঠগড়ায় যে মানুষটি দাঁড়ানো, শরীফ চৌধুরী আমার একমাত্র ঘনিষ্ঠ বন্ধু। আমি আমার নিজেকে যতটুকু চিনি, শরীফ চৌধুরীকে ঠিক ততটুকু চিনি। অনেস্টলি আই এম স্পিকিং, ইউর অনার। আমার বয়সও 50 অতিক্রান্ত হয়েছে। সমগ্র জীবনে আমার এই বন্ধুটির মতো ভালো মানুষ আমি আর একজনও দেখিনি। বিজ্ঞ আদালত, আমার ইঞ্জিনিয়ার বন্ধু শরীফ চৌধুরী আসামির কাঠগড়ায় দাঁড়ানো আর আমি তার পক্ষে ওকালতি করছি, এর চেয়ে বেদনা, এর চেয়ে দুঃখের কোনো ঘটনা আমার জীবনে ঘটেনি। লড়াই বক্তব্য সংক্ষিপ্ত করুন। পারছি না স্যার, চেষ্টা করেও বক্তব্য সংক্ষিপ্ত করতে পারছি না। হুজুর, আইন মানুষের অধিকার রক্ষা করে, কিন্তু নারী নির্যাতন আর যৌতুকের আইনকে অপব্যবহার করে এক শ্রেণীর অভদ্র নারী যেভাবে পুরুষ নির্যাতনে মেতে উঠেছে, তাতে একজন আইনজীবী হিসাবে এর বিরুদ্ধে বক্তব্য রাখা একান্ত কর্তব্য বলে আমি মনে করছি। বিজ্ঞ আদালত, একজন সৎ মানুষের জন্য মিথ্যা মামলায় অ্যারেস্ট হওয়া, জেল হাজতে থাকা কিংবা আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর যে কতটা অপমানের, কতটা লজ্জা, সেটা একজন ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। বিজ্ঞ আদালত, গতকাল যখন আমি থানায় দেখা করতে গেলাম, আমার এই বন্ধুটি ছোট্ট শিশুর মতো কাঁদতে কাঁদতে আমাকে বলেছিল, সম্রাট, ইঞ্জিনিয়ার শরীফ চৌধুরী মিথ্যা মামলায় অ্যারেস্ট হয়েছে, এই ঘটনাটা সত্যি নয়, এটি একটি দুঃস্বপ্ন মাত্র। এই মামলা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এই ঘটনার লজ্জার অপমানের যে কষ্ট আমার বন্ধুটি পেল, ও কি ভুলতে পারবে সেই কষ্ট? পৃথিবীর কোনো আইন কি পারবে মিথ্যা মামলা অ্যারেস্ট হওয়ার চরম অপমান থেকে আমার বন্ধুটিকে মুক্তি দিতে? মাননীয় আদালত, বাদিনী তার দাম্পত্য জীবনের তুচ্ছ আক্রোশ থেকে এই ন্যাক্কারজনক মিথ্যা মামলার অবতারণা করেছে। এই মামলার বিরুদ্ধে কথা বলতেও আমার রুচিতে পাচ্ছে। আমি আসামির জামিন প্রার্থনা করছি। দ্যাটস অল, ইউর অনার। বিজ্ঞ আদালত, আসামি পক্ষে জামিনের আবেদন করেছে বটে, কিন্তু আমার লার্নের প্রতিপক্ষের যে অ্যাটিটিউড আমরা আদালতে তখন দেখলাম, মনে হয় আসামি পক্ষ জামিনের আবেদন করতে আসেনি, আদালতের এসেছে নাটক করতে। বিজ্ঞ আদালত, আসামি পক্ষে যদি জামিন নেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে জামিনের আবেদনের সঙ্গে
বাদিনীর সঙ্গে একটি আপোষনামার হলফনামা থাকে। বিজ্ঞ আদালত যৌতুক আইনের 4 ধারার মামলা সাধারণত আপোষ মীমাংসার মাধ্যমে ফয়সালা হয়। সম্মানিত বিজ্ঞ আদালত, আসামির পক্ষের আপোষ মীমাংসার প্রতি অনীহা দেখে এটাই স্পষ্ট প্রমাণিত হয় যে আসামি পক্ষের আইনজীবী আসামিকে এতক্ষণ যেভাবে ধোয়া তুলসী পাতা সাজানোর চেষ্টা করেছিলেন, বাস্তবতা আসলে তা নয়। যৌতুকের কারণে নির্যাতিত না হলে দীর্ঘ 15 বছর দাম্পত্য জীবনযাপন করার পর একজন নারী তার স্বামীর বিরুদ্ধে এই ধরনের মামলা করতে পারে না। হুজুর আদালত, আসামি একজন ভয়ঙ্কর প্রকৃতির লোক, নেশাগ্রস্ত মাতা। নেশার টাকার জন্য দীর্ঘদিন ধরে আমার বাদীদের উপর শারীরিকভাবে নির্যাতন করে আসছে। মিস্টার বশির আহমেদ, ইউ আর এ লার্নার। নিজের পেশার প্রতি খেয়াল রেখে কথা বলুন। আইনের পোশাক পরেছেন বলে আদালতে দাঁড়িয়ে যা খুশি তাই বলতে পারেন না। হুজুর আদালত, আমার লার্নের প্রতিপক্ষ আবেগতাড়িত হয়ে আদালতের ভাষা হারিয়ে ফেলছে। তিনি আমাকে ব্যক্তিগতভাবে আঘাত করছেন। ইয়েস, করছি। আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছি, কারণ আমার মক্কেলকে আপনি ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন। আমি শুরুতেই বলেছি আমার আসামি একজন ইঞ্জিনিয়ার, আর আপনি তাকে নেশাগ্রস্ত বলছেন। হোয়াট ইজ ইউর ল্যাঙ্গুয়েজ? নেশা করা তো দূরের কথা, শরীফ চৌধুরী নেশাদ্রব্য চিনেই না। তাকে একটা সিগারেট পর্যন্ত স্পর্শ করতে দেখিনি, আর আপনি তাকে নেশাগ্রস্ত বলছেন। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আশ্চর্য, সে কথা আমি বলতে যাবো কেন? আসামি যে নেশাগ্রস্ত বাদীনী তার আর্জিতে নিজেই বলেছে। মিস্টার বশির, বাদিনী আর্জিতে কিছুই বলেনি। বাদিনী শুধু আপনার চেম্বারে এসে বলেছে আমি আমার স্বামীর বিরুদ্ধে একটা মামলা করতে চাই, আর আপনি এই মিথ্যা মামলা সাজিয়েছেন। নো, এটা সত্য নয়। ইয়েস, এটাই সত্য। লার্নার, ঝগড়া করে আদালতের সময় নষ্ট করবেন না। ইউর অনার, আমি ন্যায় বিচার আশা করছি। টোটালি ইটস এ ফলস এন্ড ফেব্রিকেটেড কেস। আমি আসামির জামিন প্রার্থনা করছি। জামিন পেতে হলে বাদীর সঙ্গে আপোষের শর্তে হলফনামা লাগবে, তা তো জানেন। বিজ্ঞ আদালত, আমরা কি জানি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ন্যায় বিচার। যে মামলায় বিন্দুমাত্র সত্য নেই, যে মামলার দ্বারা আসামি ষড়যন্ত্রের শিকার, সে মামলায় আসামি কেন আপোষের হলফ করবেন? লার্নার, আপনি সিনিয়র আইনজীবী, আদালত কিছু প্রভিশন মেনে চলে, আপনি তো জানেন। আবেগতাড়িত হয়ে কোনো লাভ নেই। শরীফ সাহেব, আপনি কি বাদীর সঙ্গে আপোষ মীমাংসায় যেতে চান? মাননীয় আদালত, আপোষ মীমাংসা তো জীবিত মানুষের কাজ। আমি তো জীবিত নই। যখন আমাকে অ্যারেস্ট করা হয়েছে তখনই আমার মৃত্যু হয়েছে মাননীয় আদালত। নাও আই অ্যাম জাস্ট ডেড বডি। আপনি আমার প্রশ্নে সরাসরি উত্তর দিন। আপনি কি আপনার স্ত্রীর সঙ্গে আপোষ মীমাংসা করে সংসার করতে চান? হুজুর, আমার সঙ্গে তার সংসার কখন ভাঙলো সেটাই তো জানি না। লার্নার, আপনি অ্যাকর্ডিং টু রেকর্ড জামিনের কাউন্সিল আমি আদেশ দিন। কই মামলাটি মিথ্যা। এটা কি স্যার আসামির জামিনের গ্রাউন্ডস নয়? মামলা সত্য মিথ্যা প্রমাণ করার সময় তো এখন না। আপনি ট্রায়ালে যান, ছাপাই সাক্ষী দিয়ে প্রমাণ করুন মামলাটি মিথ্যে। হুজুর, আমি যদি আপোষের জন্য হলফ করি তাহলে মামলা ট্রায়ালে যাওয়ার সুযোগ কোথায়? বিজ্ঞ আদালত, আমরা মামলা ট্রায়ালে যাব। এ পর্যায়ে আসামির জামিন প্রার্থনা করছি। বিজ্ঞ আদালত, আমরা বাদীপক্ষে জামিনের ভয় বিরোধিতা করছি। মামলার আদেশ, আসামি সদ্য ধৃত, তাই জামিনের আবেদন নামঞ্জুর। বিজ্ঞ আদালত, আমার বক্তব্য আছে। আদেশ তো হয়ে গেছে, শুনলেন, আবার কিসের বক্তব্য? হুজুর, এই মামলার আদেশ হয়ে গেছে। আমি কথা বলবো আমার একটি ব্যক্তিগত মামলা নিয়ে। ব্যক্তিগত মামলা? ইয়েস স্যার, রেকর্ডবিহীন একটি ব্যক্তিগত মামলা। লার্নার, একা আপনার বক্তব্য শুনলে অন্য মামলা বক্তব্য শুনবো কি করে? আমি জানি হুজুর আদালত, তবু একজন সিনিয়র কোর্ট অফিসার হিসেবে আমি আপনার কাছে একটু সময় ভিক্ষা চাই। শুনুন স্যার, স্যারের বক্তব্যটা একটু শুনুন। ঠিক আছে, বলুন। বিজ্ঞ আদালত, বার কাউন্সিল থেকে সনদ পাওয়ার পর একজন আইনজীবী হিসাবে যে পোশাক পরার অধিকার আমি পেয়েছিলাম, আজ এই বিজ্ঞ আদালতের সামনে দাঁড়িয়ে এই পোশাক খুলে রেখে
আমার সেই অধিকার আমি স্বেচ্ছায় ত্যাগ করব। বর্তমান পরিস্থিতির পরিবর্তন না হলে আমি আর এই পেশায় কাজ করব না। আশ্চর্য, এসবের মানে কি? হুজুর, যেখানে মিথ্যা মামলার দায় মাথায় নিয়ে একজন সৎ মানুষের চরম অপমান অসহায়ের মতো দাঁড়িয়ে দেখতে হয়, সেখানে কাজ করার ইচ্ছা আমার নেই। আপনি বেশি আবেগতাড়িত হয়ে গেছেন রানে। যান, চেম্বারে গিয়ে বিশ্রাম করুন। হুজুর, আপনি আমাকে আবেগতাড়িত বলতে পারেন, প্রয়োজনে পাগলও বলতে পারেন। গত 20 বছর যাবৎ যেই পাগলামি আমার বুকের মধ্যে তোলপাড় করছিল, আজ তার সমাপ্তি স্যার। হুজুর, এটা প্রাচীন বা মধ্যযুগ নয় যে রাজা চাইলেই যে কোনো মানুষকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করতে পারে। এটা 2018 সাল, যেখানে পাহাড়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মানবতার সম্মান। হুজুর, জেল হাজত একজন অপরাধীর জন্য কোনো ঘটনাই নয়, কিন্তু একজন নির্দোষ ভালো মানুষের জন্য জেল হাজতে তার মৃত্যুর সমতুল্য। এসব কথা আমাকে বলে কি লাভ? আমার কি করার আছে? জানি স্যার, আপনার কিছু করার নেই, তবে আমার কথা শোনার ক্ষমতা আপনার আছে। একজন সৎ মানুষের অসম্মান, অপমান সমগ্র জাতির জন্য অপমান, এই সত্যটা আমরা কেন মনে রাখি না? একজন মানুষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়ার আগে অবশ্যই তদন্ত হওয়া উচিত আদৌ ব্যক্তিটা অপরাধ করেছে কিনা। একজন মহিলা এসে আদালতে দাঁড়িয়ে বলল তার স্বামী তার কাছে যৌতুক চায়, সঙ্গে সঙ্গে সমন বা ওয়ারেন্ট। এটা কেমন কথা বিজ্ঞ আদালত? আমরা সবাই যৌতুকের বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে, কিন্তু এসব আইনের অপব্যবহারের মাধ্যমে কোনো নির্দোষ মানুষের সম্মানহানির পক্ষে তো নই। আইন মানুষের অধিকার রক্ষা করার জন্য সৃষ্টি হয়েছে, অপরাধের বিচার করার জন্য সৃষ্টি হয়েছে। কোনো নির্দোষ মানুষকে অপমান করার অধিকার পৃথিবীর কোনো আইন বা আদালতকে দেওয়া হয়নি। আমাকে ক্ষমা করবেন বিজ্ঞ আদালত, আমি সময় নষ্ট করলাম, তবে ভালো লাগছে যে বিজ্ঞ আদালতের সামনে আমার পেশাটা ত্যাগ করতে পারলাম। আপনার বন্ধুর জন্য আপনি আপনার কেরিয়ার শেষ করে দেবেন? আমার বন্ধুর জন্য নয় হুজুর আদালত, আমার বন্ধুর মতো যারা বিগত দিনে মিথ্যা মামলার শিকার হয়েছে এবং আগামীতে যারা মিথ্যা মামলার শিকার হবে, তাদের সবার কষ্টের সপক্ষে আমার আজকের এই প্রতিবাদ। দ্যাটস অল ইওর অনার। এক জীবনের সকল স্বপ্ন পুরে হলো ছাই, কোথাও নেই মানবতা যেদিকে তাকাই। এক জীবনের সকল স্বপ্ন পুরে হলো ছাই, কোথাও নেই মানবতা যেদিকে তাকাই। বুক ভরা দুরাশা, বুক ভরা দুরাশা অবশেষে রইল। যাক নিভে যাক চোখের আলো, নামুক আধার কালো। যাক নিভে যাক চোখের আলো, নামুক আধার কালো। সম্রাট, আমি তাহলে কারাগারে যাচ্ছি, জেল হাজতে যাচ্ছি। দোস্ত, জেল হাজতে যাওয়ার চরম অপমান থেকে তোকে আমি বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমি তোকে বলেছিলাম আমি তোর কষ্টের ভাগ নেব। তোরই কষ্ট, তোরই অপমান শুধু বন্ধু হিসাবে নয়, একজন আইনজীবী হিসেবেও আমার জন্য নিদারুণ অপমানের। এই অপমানের গ্লানি মাথায় নিয়ে মানবতার পক্ষে এই প্রতিবাদটুকু ছাড়া আমি আর কিছুই করতে পারলাম না। কয়েকটা দিন জেল হাজতে থাক, আমি আমার জুনিয়রকে দায়িত্ব দিচ্ছি, তোর জামিনটা যেন করায়। দোষ, তোকে একবার বলেছিলাম না আমি এমন একজন মানুষ জীবনে একটি বারের জন্য সুখ স্পর্শ করতে পারলাম না। আমি স্পর্শ করলেই জগতের সকল সুখ দুঃখ হয়ে যায়। আমার জন্য দোয়া করিস দোষ। অভিশপ্ত জীবনের কঠিন ভার বহন করার শক্তিটুকু আল্লাহ যেন আমাকে দেয়। চোখটা মুছেন। শিখিনি তো এই জীবনে স্বার্থের খেলা খেলতে,
শিখলাম শুধু কষ্ট পেয়ে চোখের পানি ফেলতে, শিখিনি তো এই জীবনে স্বার্থের খেলা খেলতে। শিখলাম শুধু কষ্ট পেয়ে চোখের পানি ফেলতে, দিবানিশি দহন জ্বালায়, দিবানিশি দহন জ্বালায়, অন্তর শুধু পড়ল। কি আশ্চর্য, আপনার এই গল্পের মধ্যে দেখে আপনি আমাকে নিয়ে এসেছেন। জি স্যার, এই গল্পে আপনি আছেন বলেই এই গল্পটা আপনাকে শোনাতে এসেছি। কি মুশকিল, এই গল্প কি আপনি কোথাও ছাপাবেন নাকি, বই কিংবা পত্রিকায়? না স্যার, এই গল্পের কথক আমি নিজে আর শ্রোতা আপনি একা, এর বাইরে এই গল্প যাবে না। শুধু আপনাকে দুটি প্রশ্ন করার জন্যই এই গল্পটি শোনাতে এসেছি। কি প্রশ্ন? স্যার, গল্পের শেষ অংশটুকু বাকি আছে, শেষ অংশটুকু শুনুন, তারপর প্রশ্নটি করছি। গল্পের শেষ অংশে আমরা জানব বর্তমানে কেমন আছে খুদেজা ও জমির আলী, কেমন আছে ইঞ্জিনিয়ার শরীফ চৌধুরী। ও মাইয়া তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। ও মাইয়া তোর নাই ক্ষমা নাই রে, ও মাইয়া তুই অপরাধী রে। যাও মানে পাখি, এক কাপ চা নিয়ে আসো। আরে খুঁজে বেগম, তুমি কেমন আছেন আপনি? ভালো, এতদিন পরে তো কই থেকে এলা? হ্যাঁ, আমি 3 লাখ টাকা নিয়ে আসছি। হ্যাঁ, এবার আপনি একটা ব্যবসা শুরু করেন। আল্লাহর দোহাই লাগে, এই টাকাটা আমার নেশা কইরা উড়াই দিয়েন না। মাথা খারাপ, নেশা করি উড়াবো মানে? নেশা ধারে কাছে যাবো না। নেশা যদি করি তুমি আমার উস্তা দিবা। চেহারাটা তো খুব খারাপ হয়েছে, রূপের ঝলক কিছু করে নাই। আল্লাহ তোমার এমন এখন রূপ দিছে, যতই বিপদে পড়ো রূপের ঝলক কমে না। এই লও তোমার চা, দিনের মধ্যে 10 কাপ চা খায়, এই স্বভাবটা বদলাও। আরে এটা আবার কেডা? আরে কেমনে কথা কও? এইটা আবার কে মানে? কথা ঠিক মতো কও। এ হইলো আমার প্রথম স্ত্রী খুঁজে যাবে কম, মান অভিমান ভুইলা আবার আমার কাছে চলে আসছে। আল্লাহ, কয় কি? তুমি না কইছিলা প্রথম ওরে তালাক দিছো, দাও নাই? আগে কি কইছিলাম সেটা ভুইলা যাও ময়না পাখি, এখন কি কইতাছি সেইটা খুব মনোযোগ দিয়ে শোনো। খুঁজে যাবে গমরে আমি তালাক দেই নাই, তালাক খুবই খারাপ কাম। আমি বিয়ে শাদীর মধ্যে আছি, তালাক তুলাকের মধ্যে নাই। আল্লাহ গো, আমার মাথায় ঠাডা পড়লো, তুমি তারে তালাক দেও নাই। আমি এটা কি শুনতাছি? আমার বলে সতীনের সংসার করতে হইব। আল্লাহ গো, আমি এটা কি দেখতাছি? আমার বলে সতীনের সংসার করতে হইব, আমার বলে সতীন আছে। আপনি আবার দ্বিতীয় বিয়ে করছেন? বাপের শেষ সম্বল বিক্রি কইরা আমি আপনার লেগে টাকা আনলাম, আর এই ছিল আমার নসিবে। এখন আমি কি করুম, কই যাবো? বাপের কি জবাব দিব? আমারে কত কইরা কইছিল জমির আলী ভালো মানুষ না, এর কাছে যাইস না। আমি টাকা লয়ে আইলাম, এখন আমার কি হইব আল্লাহ? এখন আমার কি হইব? আমারে মরণ দাও আল্লাহ, মরণ দাও, মরণ দাও। আরে মোর বাকে, দুইজনে মিলেমিশে থাকো, 200-3 এক লোকে থাকে না। অসম্ভব, আমি সতীনের সংসার করব না। সতীনের ঘর করবার না চাইলে কোনো জুন নাই, দুইজনই চলে যেতে পারো। তো কিছুদিন পর যদি দুইজনই ফিরে আসো, তাইলে কিন্তু আইসা দেখবা ঘরে আরেকজন আছে। দুইজনে একসঙ্গে থাকতে পারো না,
তিনজন থাকবা কেমনে? তুমি তুমি একটা আস্ত জানোয়ার। জানোয়ার হইলে কোনো সমস্যা নাই, মানুষ হইলেই সমস্যা। তুমি কি মনে করছো তোমার আমি সাইডে দিব? আমি তোমারে ছাড়বো না। তোমার হাড় মাংস আমি চিবাইয়া খাবো। ও আল্লাহ গো, কোদিয়ার ঘরে আমার রান্না ভালো লাগে। সব হারামজাদি, তুই কিন্তু খুব বেশি কথা কইতেছস। মত হয়ে যদি একবার রাগ উঠে যায় না, তাইলে ওই লাঠি দিয়ে যেমনে সাপ পিটায় না, তোরে কিন্তু আমি ঠিক সেইভাবে পিটাবো। আমারে তুই চিনস না? হ্যাঁ, হাউ কাউ বন্ধ করিয়া দুইজনে মিলে ঠান্ডা মাথায় চিন্তা কর এক লগে থাকবে কিনা। এক লগে থাকলে কিন্তু আবার শর্ত আছে, এই 200 দিনে কিন্তু ঝগড়াঝাটি করতে পারবি না। যদি ঝগড়া করস না, তাহলে দুইটারে এক লগে বাইন্ধে পিটামো। এই পিটাপিটি আমার ভালো লাগে না, আমি শান্তিপ্রিয় মানুষ। আমার কি হইব? কেন এমন করলাম? আমি কি অন্যায় করছিলাম? বুঝছি, এই ক্যাসেট এখন আর থামবো না, ঠিক আছে? তোরা দুইজনে ক্যাসেট বাজাইতে থাক, আমি একটু বাইরে থেকে ঘুরে ডাইল ডুল খেয়ে আসি। সুস্থ মাথায় তো বলে ঠিক করে যাইব। Oh